আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটে আসা বায়োলজি পার্টে ফুল সিলেবাস থেকে যে প্রশ্নগুলো আসছে 2023-24 সেশন এবং 24-25 সেশনে প্রতিটা গ্রুপ থেকে যে প্রশ্নগুলো ফুল সিলেবাস থেকে আসছে সেগুলো সলভ করব এবং ওই রিলেটেড কি কি ইনফরমেশন জানা খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি 23-24 দিয়ে শুরু করি। তো দেখো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারে অক্সিজেন অনুপস্থিত থাকে কত নম্বর কার্বনে। এখন দেখো এই এখানে রাইবোজ সুগার এন্ড ডিঅক্সিরাইবোজ সুগার দুইটা টপিক। এই দুইটা হচ্ছে পেন্টোজ সুগার। প্রথম কথা এরা হচ্ছে পেন্টোজ সুগার। এখন পেন্টোজ সুগার বলতে কি, এরা মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের স্বাভাবিক বা সাধারণ সংকেত হচ্ছে CnH2nOn। তাহলে ওই CnH2nOn, তাহলে এটা যেহেতু পেন্টোজ সুগার তাহলে তোমার রাইবোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ সুগার তাদের সাধারণ সংকেতে কেমন আসবে, C5H10O5। এটা হচ্ছে রাইবোজ সুগারের। এখন ডি মানে হচ্ছে ছাড়া, মানে একটা অক্সিজেন কম থাকবে এখানে। কত নম্বর কার্বনে? 2 নাম্বার কার্বনে। তাহলে ডিঅক্সিরাইবোজ সুগারের সংকেতটা কেমন হবে? C5H10O4। এবং ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে কি তৈরি হয় মনে রাখতে হবে, ডিএনএ তৈরি হয়। এবং এটা মনে রাখবা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লেভুলেনিক অ্যাসিড তৈরি করে। যাই হোক, এর পরের প্রশ্নটা আসো। সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয় কোনটিকে? শৈবালকে সাধারণত সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল বলা হয়। বিশেষ করে এখন এই কোন শৈবালটা, এই যে তোমার বট্রিকক্কাস ব্রাউনি, বট্রিকক্কাস ব্রাউনি, এই শৈবালটাকে ব্যবহার করা হয় সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল হিসেবে। বর্তমানে তোমার কোলোরেলাকেও ব্যবহারের চেষ্টা চলতেছে। বা মাকড়সার জাল তৈরিতে সিল্ক গ্রন্থি থেকে খরিত প্রোটিনটা কোনটা? স্ক্লেরোপ্রোটিন। সিল্ক গ্রন্থি থেকে যেটা খরিত হয় সেটা স্ক্লেরোপ্রোটিন। দেখো এটা আননোন কোশ্চেন, তাই না? আননোন কোশ্চেন বলতে তোমার প্রাণীর আচরণ থেকে দিছে। তো এখানে তুমি অপশনগুলো দেখলে কিন্তু একমাত্র স্ক্লেরোপ্রোটিনটাই চেনা চেনা লাগে। স্ক্লেরোপ্রোটিন দেখো শক্ত কোনো কোনো জিনিস তৈরি করবে বা আবরণ তৈরি করবে প্রোটেক্ট দেওয়ার জন্য। তো সেখানে মাকড়সার জালে তো ওইরকমই, তাই না, প্রোটেক্ট দেওয়ার জন্য। তো এখানে স্ক্লেরোপ্রোটিন বোঝাই তো, যে স্কেল মানে শক্ত জিনিসের মতো। অ্যান্সার করতে পারার কথা এটা। তাহলে দেখো এখান থেকে আর কি কি লাগবে। প্রথমত মাকড়সার জাল, ওরা বনে কি দিয়ে? রেশমি সুতা দিয়ে বনে। কিন্তু ওদের উদরীয় যে সিল্ক গ্রন্থি থাকে সেখান থেকে মূলত 3 জোড়া বুননকারীর মাধ্যমে সুতা নির্মাণ করে থাকে। আর এখান থেকে যেটা মনে রাখতে হবে, একই ব্যাসের ইস্পাতের সুতা অপেক্ষা, একই ব্যাসের ইস্পাতের সুতা অপেক্ষা মাকড়সার সুতা বেশি শক্তিশালী। মাকড়সার সুতা বেশি শক্তিশালী, এটা মনে রাখতে হবে। আর এই সুতা প্রায় বলতে গেলে 1/5 লম্বা হয় টানলে। অ্যাসিডিক পরিবেশে কাজ করে কোনটা? দেখো 5টা এনজাইম, পিছুট দিয়ে মনে রাখবা পেপসিন। পেপসিনের পিএইচ হচ্ছে 2, সবার প্রথমে আছে এটা। তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক মাধ্যমে কাজ করে পেপসিন, এই যে। আর এই যে ট্রিপসিন আছে না, এ কিন্তু ক্ষারীয় মাধ্যমে কাজ করে। মেইনলি এটার পিএইচ হচ্ছে সবচেয়ে বেশি 8। তাহলে সবচেয়ে পেপসিনটা এই মাধ্যমে বেশি কাজ করে। এরপরে প্রশ্নটা দেখো, বিশ্বজনীন উদ্ভিদ বলা হয় কোনটিকে? কোনটিকে বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়? সাধারণত লাইকেনকে বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। কেন? আচ্ছা, তার আগে জানতে হবে লাইকেন জিনিসটা কি। লাইকেন জিনিসটা কি? তোমার লাইকেনটা হচ্ছে শৈবাল এবং ছত্রাক, এই যে দুইটা, এই দুইটার কম্বাইন্ডে তৈরি হয়।
ছত্রাক কিন্তু খাদ্য তৈরি করতে পারে না, শৈবাল খাদ্য তৈরি করতে পারে। আর ছত্রাক কি করে? শৈবালকে আশ্রয় দেয়। তাহলে এই দুইটা মিথজীবিতার মাধ্যমে লাইকেন তৈরি করে। এই লাইকেন এমন কোনো পরিবেশ নাই যেখানে জন্মাতে পারে না। পাথরের উপরেও জন্মাতে পারে, মাটিতে দিলে সেখানেও জন্মাতে পারে। এই জন্য মানে পৃথিবীর বলতে গেলে প্রায় প্রত্যেকটা জায়গায় এরা জন্মাতে পারে, সেজন্য এদেরকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ। এই কারণে এদেরকে আমরা বিশ্বজনীন উদ্ভিদ বলে থাকি। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে লাইকেনের, এটা আরো বৈশিষ্ট্য আছে, সেগুলা পড়লেও হয়, সাধারণত এর বাইরে তেমন আসেও না। আর এখান থেকে আরেকটা কথা একটু মনে রাখতে পারো, লাইকেনকে রেইনডিয়ার মস বলা হয়। ডিয়ার কি খায়? হরিণ খায় না? ডিয়ার কি খায়? ঘাস খায়। রেইনডিয়ার মস বলা যায় লাইকেনকে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, এই লাইকেনকে পরিবেশ দূষণের নির্দেশক বা ইন্ডিকেটর বলা হয়। সূচক বলা হয় কাকে? রিক্সিয়াকে। যদি বলে পরিবেশ দূষণের সূচককে, পরিবেশ দূষণের সূচক হচ্ছে রিক্সিয়া বা ব্রায়োফাইটা পর্বের প্রাণী। এটা মনে রাখবা। এখানে এইগুলা কিন্তু 23-24-এ আসছে, আরো কিছু আসছে, এগুলো আমি একটু বলি। 4টা শিফটে পরীক্ষা হয়েছিল তো 23-24-এ, এখান থেকে তোমার আসছিল। আচ্ছা, এখানে আরেকটা ছিল, এটা আমি একটু দেখায় আসি। এই যে আর্কিওপট্রিক্সকে কোন শ্রেণীর যোগসূত্র বলা হয়? সরীসৃপ ও পাখিটা কিন্তু ঘুরায় আসছিল। আরেকটা ইউনিটে আসছিল যে সরীসৃপ ও পাখির মিশ্র চরিত্রবাহী কোনটা? আর্কিওপটেরিক্স। এটা কি? এটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। ওই জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম বলছে, এটা হচ্ছে জীবাশ্ম। আচ্ছা, এখান থেকে একটা কথা মনে পড়লো, যে জীবন্ত জীবাশ্ম কারা, এটা মনে রাখতে হবে। জীবন্ত জীবাশ্ম কারা? প্লাটিপাস, লেমুলারিয়া আর স্পেনেডন। স্পেনেডন, এটা মনে রাখতে হবে। এটা এবারও কিন্তু আসছে, একটা ভার্সিটিতে আসছে। এখান থেকে আরেকটা কথা মনে রাখবো, যেহেতু সরীসৃপ আর পাখি, পাখিকে মহিমান্বিত সরীসৃপ কারা বলছে? বিজ্ঞানী হাক্সলে। এটা মনে রাখবা। পাখি হচ্ছে মহিমান্বিত সরীসৃপ। মহিমান্বিত সরীসৃপ বলছে কে? হাক্সলে। এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে আরো কিছু প্রশ্ন দেখো আসছে, বিগত 23-24-এ আসছিল, যে বলছিল নিউরোট্রান্সমিটার নয় কোনটা। তা আমি নিউরোট্রান্সমিটার নিয়ে কতগুলো কথা বলি। নিউরোট্রান্সমিটার শুধু তো কোশ্চেন সলভ করলে হবে না, নিউরোট্রান্সমিটার থেকে আবারও প্রশ্ন আসতে পারে এই টপিকটা থেকে। প্রথমত তোমার মেইন কয়েকটা জিনিস জানতে হবে। নিউরোট্রান্সমিটারের মধ্যে মোস্ট কমন কোনগুলা? তোমার আছে হচ্ছে সেরাটোনিন, সেরাটোনিন, ডোপামিন, সেরাটোনিন, ডোপামিন, অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, যার আরেকটা নাম হচ্ছে এপিনেফ্রিন। অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন। এরপরে তোমার হিস্টামিন। এই যে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন আসছে, এখান থেকে তোমার নর এপিনেফ্রিনও আসতে পারে। নর এপিনেফ্রিন এটাও কিন্তু তোমার এ নিউরোট্রান্সমিটার। তা এই যেগুলো লিখছি এগুলো সব হচ্ছে জৈব অ্যামিন নিউরোট্রান্সমিটার। এরপরে তোমার পেপটাইড নিউরোট্রান্সমিটার আছে কিছু। পেপটাইড নিউরোট্রান্সমিটারের মধ্যে আছে তোমার নিউরোটেনসিন, নিউরোটেনসিন, সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনটা তোমরা যারা একটা স্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন, এন্ডোরফিন, এন্ডোরফিন, সাবস্টেন্স পি,
সাবস্টেন্স পি, এইগুলা বিশেষ করে সাবস্টেন্স পি, এন্ডোরফিন, এইটুকু একটু মনে রাখবা। এরপরে তোমার অ্যামাইনো অ্যাসিড রিলেটেড নিউরোট্রান্সমিটার ছিল, অ্যাসপার্টিক অ্যাসিড ছিল, গ্লুটামিক অ্যাসিড ছিল, গ্লাইসিন ছিল। গ্লাইসিনটা মনে রাখতে হবে, গ্লাইসিনটা মনে রাখতে হবে, গাবা, গাবা গ্লাইসিন, গাবা গ্লাইসিন। এছাড়া আরো কিছু ছিল, অ্যাডেনোসিন, কার্বন মনোক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড, এগুলো ছিল। কি কি ছিল? এটিপি ছিল, তারপরে তোমার অ্যাডেনোসিন, কার্বন মনোক্সাইড, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো ছিল। তো এখান থেকে তোমার এখানে আমি তো ক্লাসিফিকেশন বলছি, তোমাদের ক্লাসিফিকেশন আসে নাই, আসছিল যে কোনটা নিউরোট্রান্সমিটার নয়। তো তোমার অপশনে তোমার এই যে ডোপামিন ছিল, তারপরে সেরাটোনিন ছিল, গ্লুটামেট ছিল। এখানে আরেকটা মনে রাখতে হবে, গ্লুটামেট, এটা অ্যাড করা হয়নি, গ্লুটামিক অ্যাসিড বা গ্লুটামেট, এটা ছিল। আর এখানে অপশনে গুয়ানিন দেওয়া ছিল, তা গুয়ানিন তো তোমার নিউরোট্রান্সমিটার না, এটা। আর এখান থেকে নিউরোট্রান্সমিটারটা পড়ে ফেলতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন আসছিল যে উদ্ভিদ প্রজনন থেকে যে কাণ্ডের মাধ্যমে কোনটা বিস্তার লাভ করে। তো দেখো, এখান থেকে তোমাকে মনে রাখতে হবে যে গোল আলু, সটি, ওলকচু, পেঁয়াজ এবং আদা, এইগুলা হচ্ছে কাণ্ড দ্বারা হয়। আর কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকা এবং বাঁশ, এরা হয় হচ্ছে শাখার দ্বারা, এরা হচ্ছে শাখার দ্বারা। শাখা মানে বিশেষ ধরনের একটা কাণ্ড। আর পাথরকুচি পাতা দ্বারা, পাথরকুচি পাতা, পাতার মাধ্যমে হয়। এই চন্দ্রমল্লিকা থেকে আরেকটা জিনিস পড়বা, অর্ধ বায়বীয় কাণ্ড দ্বারাও হতে পারে, অর্ধ বায়বীয় কাণ্ড দ্বারাও এটা হতে পারে। আচ্ছা, আচ্ছা, একটা ভালো কথা মনে পড়ছে, তোমাদের ওই যে কোনটা ডিঅক্সিরাইবোজ সুগারের কত নম্বর কার্বন অক্সিজেন ছিল না, এটা প্রশ্ন আসে না? ঠিক সেরকমই একটা প্রশ্ন আসছিল যে মনোস্যাকারাইডের এক্সাম্পল গুলা। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড সাধারণত 3 থেকে 10 কার্বন বিশিষ্ট হবে। যদি তোমার 3 কার্বন বিশিষ্ট হয় তাকে বলা হয় ট্রায়োজ। যদি 4 কার্বন বিশিষ্ট বলা হয় তাকে বলা হয় টেট্রোস। 5 কার্বন তো একটু আগেই বললাম, পেন্টোস। 6 কার্বন হলে সেটাকে বলা হয় হেক্সোস। 7 হলে হেপ্টোস। এর বাইরে আর তেমন লাগেও না। এখন দেখো, 3 কার্বন বিশিষ্ট হলে এটার এক্সাম্পল তোমাকে জানতে হবে, অলরেডি তোমরা জানো দুইটা, গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, ডি এর দ্বারা কি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এই দুইটা একটা অপরটার কি সমাণু। আর এই টেট্রোস থেকে একটাই পড়বা, ইরিথ্রোস বা ইরিথ্রুলোস। পেন্টোস তো বলছি, রাইবোস ডিঅক্সিরাইবোস, রাইবোস ডিঅক্সিরাইবোস এবং রাইবুলোজ, যদি তুমি কিটোজ বলো, ডিঅক্সি রাইবোস। যে কোনো কিছুর শেষে যদি উলোস পাও মনে রাখবা সেটা কিটোজ শর্করা। আর ও এসি যদি শুধু পাও তাহলে সেটা বলবা অ্যালডোস শর্করা। হেক্সোজের এক্সাম্পল গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ অ্যান্ড গ্যালাক্টোজ। হেপ্টোস দরকার নাই, এইগুলাই আসে। তাহলে এখন যদি তোমাকে বলে নিচের কোনটি মনোস্যাকারাইড নয়, তাহলে আশা করি পারবা, অবশ্যই পারবা। আচ্ছা, এখান থেকে আর কয়েকটা জিনিস বলি, মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস একটু বলে ফেলি। মনোস্যাকারাইড তো গেল, ডাইস্যাকারাইডের এক্সাম্পল জানতে চাই। ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড মশলা কি কি আছে? ম্যালটোস,
সুক্রোজ, ল্যাকটোজ, আর এই সুক্রোজের এখানে দন্তের সাথে আরেকটা পড়বা সেলোবায়োস, এরা সব কি ডাইস্যাকারাইড। এখান থেকে পলিস্যাকারাইডের এক্সাম্পলও পড়বা। পলিস্যাকারাইডের এক্সাম্পল কি কি? এস্টার্স, সেলুলোজ, গ্লাইকোজেন, এই তিনটা পড়বা। এস্টার্স, সেলুলোজ এন্ড গ্লাইকোজেন। এবার এরপরে পড়বা হচ্ছে এখান থেকে আরেকটা মোস্ট কমন, রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার কারা? সকল মনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড রিডিউসিং সুগার, এক্সেপ্ট, ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ। আরেকটা ব্যতিক্রম আছে, চাইলে মনে রাখতে পারো, ম্যালটোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। এটা এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আসে এই তোমার উদ্ভিদের শেষের চ্যাপ্টার থেকে, যে মূলাবদ্ধ নিমজ্জিত উদ্ভিদ কারা, মুক্ত ভাসমান উদ্ভিদ কারা, মূলাবদ্ধ পত্র ভাসমান উদ্ভিদ কারা, এগুলা দেখো। আমি এটা একটু ক্লিয়ার করে দিই, এখানে প্রশ্ন আসে মূলাবদ্ধ নিমজ্জিত। আগে মানেটা বুঝো, তাহলে এক্সাম্পল গুলা মনে রাখতে পারবা। মূলটা মাটিতে আবদ্ধ আছে এবং পানির নিচে উদ্ভিদগুলা। তাহলে এখানে দুইটা এক্সাম্পল তোমাকে পড়তে হবে মাস্ট, হাইড্রিলা এন্ড পাতাঝাজি। হাইড্রিলা এন্ড পাতাঝাজি, এটা হচ্ছে মূলাবদ্ধ নিমজ্জিত। এরপর হচ্ছে মুক্ত ভাসমান, যারা ভেসে থাকে। ভেসে থাকাটা খুবই সহজ, সব পানা, কুতি পানা, খুদি পানা, কচুরি পানা, গুড়ি পানা, সবগুলা মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ। এরপরে হচ্ছে তোমার মূলাবদ্ধ, মূলটা মাটিতে আছে কিন্তু পত্রটা মাটির উপরে, এই পানির উপরে, মূলাবদ্ধ পত্র ভাসমান। এটা কি? এটা হচ্ছে শাপলা। আর কি আছে? শাপলা, পদ্ম আর পানিকলা, এই তিনটা। এইটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে এটা তো গেল শেষের চ্যাপ্টার। আর উদ্ভিদ প্রজনন থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি একটু বলি, নিষেকের পরের পরিণতি। এবছরও কিন্তু অনেক জায়গা থেকে আসছে। নিষেকের পরের পরিণতি, কয়েকটা জিনিস তোমাকে মাস্ট এই টপিক থেকে জেনে যেতেই হবে। এই যেটা প্রথমত দেখো, গর্ভাশয় নিষেকের পরে কি হয়? ফলে পরিণত হয়। নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়। এখন দেখো, যদি গর্ভাশয়ের বাইরে যে প্রাচীরটা দাও, তুমি এখানে কি বলবা? ফলের প্রাচীর, যেটাকে আমরা ফলত্বক বলি। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? ডিম্বাণু, দেখো দুর্দান্য মূর্ধান্য যাই বলো, এখানে ভ্রূণতেও সেটাই থাকবে। এখান থেকে যেটা ঝামেলা হয়, এক্সাইন কিসে হয়? ধরো তুমি টেস্ট এক্সাম দিবা, এক্সাইন রূপান্তরিত হবে টেস্টা। এক্সাইন টেস্টটা তো না, এখানে টেগমেনও বলা যায়, বা টেস্টটা যেটাই বলো। টেস্ট এক্সাম দিয়ে এটা মনে রাখবা। মানে বীজের বাইরের ত্বক, এই এক্সাইন হচ্ছে ডিম্বাক বহিতক, আর এটা হচ্ছে বীজের বহিতক। এন্ডোস্পার্ম, রূপান্তরিত হয় হচ্ছে শস্য। এন্ডোস্পার্ম রূপান্তরিত হবে নিষেকের পরে শস্যতে। এই কয়টা পড়লেই এনাফ, আশা করা যায় এর মধ্যে থেকে আসবে। আচ্ছা, এই যে এন্ডোস্পার্ম, একটু উল্টা গেছে, এন্ডোস্পার্ম মানে তো শস্য, সেকেন্ডারি যে নিউক্লিয়াস ছিল, সেকেন্ডারি নিউক্লিয়াসটাই তোমার শস্য বা এন্ডোস্পার্মে রূপান্তরিত হবে। আর কি লিখলাম, এক্সাইন তো টেস্টটাই ছিল, এক্সাইন হচ্ছে টেস্টটা, কিন্তু যদি বলা হয় ইনটাইন হচ্ছে টেগমেন।
দেখবেন এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে, এই জন্য অবশ্যই এটা তোমাকে মনে রাখতেই হবে, কিছু করার নাই। আচ্ছা আচ্ছা, এখান থেকে আরেকটা কথা আমি একটু বলি, পরিবহন টিস্যু কাদের আছে? পরিবহন টিস্যু খুব সিম্পলি মনে রাখবা, টেরিস থেকে শুরু করে পরের অধ্যায়গুলোতে আছে। টেরিস হচ্ছে তোমার 6 চ্যাপ্টারে, বোটানির 6 নাম্বার অধ্যায়ে টেরিস আছে, তারপর থেকে আছে হচ্ছে এগুলা, এটা মনে রাখতে হবে। আচ্ছা আমি একটু মানব জীবনের এই কি বলে প্রোটেকশন চ্যাপ্টারে যাই। প্রতিরক্ষা চ্যাপ্টারে তোমার ভ্যাকসিন থেকে প্রশ্ন আসে। ভ্যাকসিনটা তোমার মৃত্যু ভ্যাকসিন, বা যেটাকে বলা হয় উম, নিষ্ক্রিয় ভ্যাকসিন, বা যেটাকে আমরা বলতে পারি কিল্ড ভ্যাকসিন, বা যেটাকে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনও বলা যায়, অনেকগুলা নাম। ভ্যাকসিন কি? ভ্যাকসিন মানে তোমার জীবাণু প্রবেশ করাতে হবে, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবা? একটা ছন্দ দিয়েই মনে রাখো, ওটা তোমাদের আননোন টপিক, হারপিক দিয়ে। হার পিক, এখান থেকে হেপাটাইটিস এ, এইচ এ থেকে হেপাটাইটিস এ পুরোটা লিখতেছি না। আর থেকে হচ্ছে র্যাবিস, পি থেকে হচ্ছে পলিও, আই থেকে ইনফ্লুয়েঞ্জা, আর সি থেকে হচ্ছে কলেরা। এগুলা হচ্ছে মৃত বা নিষ্ক্রিয় বা কিল্ড ভ্যাকসিন। লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, লাইভ, আর এখান থেকে জীবন্ত জীবাণু আমাদের বডিতে প্রবেশ করা দিয়ে তার এগেনস্টে কি তৈরি করা হয়? তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করা হয়। এখানে তোমার আছে মোস্ট কমন গুলা, মিজেলস, মামস, চিকেন পক্স। চিকেন পক্স মানে কি? পানি বসন্ত। আর টাইফয়েড। লাইভ অ্যাটেনুয়েটেড পর টক্সয়েড, টক্সয়েডটা খুবই সহজ। টক্সয়েড, হচ্ছে ডিটি। ডিপথেরিয়া, কিন্তু খারাপ রোগ। আর টিটেনাস, এটা তো জানোই টিটেনাস কেন খারাপ। তারপরে সাব ইউনিট, সাব সাব ইউনিট দুইটা, হেপাটাইটিস বি ভ্যাকসিন আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর কনজুগেট ভ্যাকসিন আছে হচ্ছে তোমার হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, নট এইচআইভি, হিমোফাইলা ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এই টপিকটা একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা, প্রতিরক্ষা থেকে আরো কয়েকটা জিনিস আমি একটু বলি। অ্যান্টিবডি টপিকটা থেকে প্রশ্ন আসে, যেহেতু বললাম। প্রথমত অ্যান্টিবডি আসে কোথা থেকে? মনে রাখবা লিম্ফোসাইট থেকে। কোন লিম্ফোসাইট? বি লিম্ফোসাইট থেকে কিন্তু ডিরেক্টলি আমরা পাই না। বি লিম্ফোসাইটটা তোমার প্লাজমা কোষে রূপান্তরিত হয়, প্লাজমা সেল, দেন ওই প্লাজমা সেল থেকে আমরা অ্যান্টিবডি পাই। এখান থেকে কিন্তু যে কোনোটা চলে আসতে পারে পরীক্ষায়, যে কোনোটা দিয়ে দিতে পারে। কোনটা আসবে সেটা তো আমরা জানি না, কিন্তু এখানে তোমাকে অবশ্যই সবগুলা জেনে নিতে হবে। 24-25 সেশনেও কিন্তু এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। আমরা একটু দেখি সবগুলা। প্রথমত আসো আইজিজি, এখান থেকে স্পেশালিটি কয়েকটা জানতে হবে। এটা হচ্ছে মানব বডির সব থেকে বেশি, 75%, এবং 75% থাকে, এবং এটা মনে রাখতে হবে গর্ভাবস্থায় অম্র অতিক্রম করে। একমাত্র এই অ্যান্টিবডিটা গর্ভাবস্থায় অম্র অতিক্রম করে। তাহলে অম্র অতিক্রম করে এই কথাটা মনে রাখতে হবে, কত পার্সেন্ট থাকে এটা, এবং এটা কোথায় থাকে এগুলো দরকার নাই। তাহলে সব থেকে বেশি পরিমাণে থাকে আইজিজি। এরপরে আইজিএ, এটা থাকে 15%, 15%, এবং এটা হচ্ছে ডাইমেরিক ফর্মে থাকে। এর পার্সেন্টেজটা জানতে হবে। এর আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা মায়ের দুধে পাওয়া যায়। এরপরে হচ্ছে আইজিএম, আইজিএম এটা তোমার মানব বডির 5 to 10% থাকে।
5 to 10% থাকে। এটার স্পেশালিটি হচ্ছে এটা পেন্টামার। এবার সাসলে কিন্তু কোশ্চেনটা আসছিল যে ডাইমেরিক এবং পেন্টামারিক ফর্মের যে অ্যান্টিবডি গুলো থাকে সেগুলোর পার্সেন্টেজ কত, সাসটা আসছিল। আইজিএম কি, এটা মনে রাখতে হবে, এটা এবিও ব্লাড গ্রুপের সাথে পাওয়া যায়, মানে এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকায় আমরা আইজিএম পাই। এরপরে তুমি যদি বলো আইজিডি, আইজিডি কি, এটা 1%-এরও কম, 1%-এরও কম। এটা লিম্ফোসাইট কোষে মেইনলি থাকে, ওটা দরকার নাই, কিন্তু আইজি এটা তোমাকে পড়তেই হবে। আইজি পয়েন্ট সব থেকে কম, দুর্লভ, এবং এটা অ্যালার্জির সাথে রিলেটেড, অ্যালার্জির সাথে রিলেটেড। এবং এটা তাহলে বেসোফিলে পাবা, মাস্ট কোর্স বেসোফিল এগুলাতে পাওয়া যাবে, মাস্ট কোষ বেসোফিল কোষে এগুলা পাওয়া যাবে। তাহলে এখন এই অ্যান্টিবডি কয়টা আসছে, গ্যামেট দিয়ে মনে রাখা যায় না? দেখো 5 প্রকার অ্যান্টিবডি, গ্যামেট, গ্যামেট, এটা হচ্ছে গ্যামেট। এখানে এবার এখান থেকে এটা আসতে পারে। এরপর একটা প্রশ্ন আসছিল সমন্বয় নিয়ন্ত্রণ তন্ত্র থেকে যে নিউরনের একজন গুলা, নিউরনের, তাহলে এই জায়গায় যে নিউরনের একজন গুলা, নিউরনের একজন গুলা মিলিত হয়ে চোখে একটা জায়গা আছে অপটিক স্নায়ু তৈরি করে, অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ুগুলা গঠন করে ওই জায়গাটাকে কি বলে, অক্ষিগোলকের নিউরন গুলা, কিন্তু অক্ষি গোলকের, ওইটাকে বলা হয় হচ্ছে বন্ধবিন্দু, বন্ধবিন্দু। আচ্ছা, এখানে একটা ভালো কথা মনে পড়ছে, এই জায়গা থেকে প্রশ্ন আসছিল এই তোমার নিউরনের গুলা, এই নিউরনের একজন গুলা মিলিত হয়ে একজন গুলা সিনাপস তৈরি করে। দেখো দুইটা টপ এই টার্ম গুলাই যায়, একটা হচ্ছে সিনাপস আর একটা হচ্ছে সিনাপসিস। সিনাপসিস তো তোমার যে কোষ বিভাজন চ্যাপ্টারে ছিল, সিনাপস হচ্ছে নিউরনের মিলনস্থল, মনে রাখবা, নিউরন টু নিউরন, নিউরন প্লাস নিউরন মিলে যে সংযোগ স্থল তৈরি করতেছে সেইটাকে আমরা বলবো সিনাপস। এখন এখানে একজন মিলে তৈরি হয়, তাহলে দুইটা নিউরন লাগে, দুইটা নিউরন লাগে। তাহলে ধরো নিউরনে থাকে হচ্ছে এরকম, তোমার কোষ দেহ থাকে, এটা মনে করো কোষ দেহ, যেটাকে বলা হয় সোমা, আর এরকম করে তোমার একজন থাকে এবং ডেনড্রাইট থাকে। এই যে চুলের মতো মতো এগুলো মনে করো ডেনড্রাইট, আর এইটা হচ্ছে এরকম একজন। তাহলে এই নিউরনের একজন, আর এখান থেকে আরেকটা নিউরন ধরো তুমি নাও, এই নিউরনের মনে করো এই ডেনড্রাইট। তাহলে এই একজনের সাথে যে ডেনড্রাইটের মিলিত হবে, যে নিউরনের একজন সিনাপসে অংশগ্রহণ করবে এই নিউরন, এটাকে কি বলা হবে, প্রিসিনাপটিক। প্রি মানে পূর্বে, আগে যেটা, প্রিসিনাপটিক নিউরন, প্রিসিন্যাপটিক নিউরন, প্রিসিন্যাপটিক নিউরন যে আগে থাকবে। আর এইটা তো দ্বিতীয়টার, এজন্য এটাকে বলা হয় পোস্ট সিনাপটিক নিউরন, পোস্ট সিন্যাপটিক নিউরন। আচ্ছা, তাহলে এইটুকু আমরা পারবো। এবার তাহলে আমরা 24-25-এর কোশ্চেন গুলো দেখি। আচ্ছা, সিনোসাইটিক শৈবাল কি? সিনোসাইটিক শৈবাল হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল, বহু নিউক্লিয়াস বিশিষ্ট, মানে অনেক নিউক্লিয়াস থাকবে। তিনটা এক্সাম্পল, ভিভিএস, ভাউসেরিয়া, ভাউচেরিয়া, বি থেকে বটরিডিয়াম, বটরিডিয়াম, আর স্পিলিও, স্পিলিওপিলিয়া, এই চারটা, এই তিনটা। তাহলে এখানে ভাউসেরিয়া আছে। আচ্ছা, এবার বলতেছে এখানে মানব ভ্রূণের সর্ববহিস্থ আবরণ, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট টপিক। মানব ভ্রূণ এর সর্ববহিস্থ আবরণকে কি বলা হয়? সর্ববহিস্থ আবরণকে কিন্তু কোরিয়ন বলা হয়, একদম বাইরের লেয়ার হচ্ছে এটা। এর কাজ কি? এর একটা কাজ হচ্ছে অম্ল গঠন করা, খুব ইম্পর্টেন্ট কাজ, অম্ল গঠন করে। কোরিয়ন কি করে?
অম্ল গঠন করে, প্লাসেন্টা বা অম্ল গঠন করে। আর অ্যালান্টোয়েসের সাথে, এই যে অ্যালান্টোয়েস না, এর সাথে মিলে এই শ্বসনে পুষ্টি সরবরাহ করে, শ্বসন আর পুষ্টি সরবরাহে সাহায্য করে। তার মানে এটা যেহেতু সর্ববহিঃস্থ আবরণ, তার মানে কি ভ্রূণে এরা প্রোটেকশন দেয় এটা। এরপরে যে মায়ের প্লাসেন্টা, এই যে প্লাসেন্টা মানে কি অম্ল অতিক্রম করে, গর্ভাবস্থায় অম্ল অতিক্রম করে, কোনটা বলছিলাম, আইজিজি। দেখো এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি অ্যান্টিবডি থেকে। এবার দেখো এটা আরেকটা টপিক, আমি এটা পড়ায় আসি তারপরে কোশ্চেন দুইটার অ্যান্সার আমরা করব। দেখো আমাদের টোটাল ভ্রূণ অবস্থায় আমরা তিনটা ভ্রূণীয় লেয়ার আছে, সেখান থেকে আমাদের টোটাল মানব বডিটা তৈরি হয়। ভ্রূণের লেয়ার গুলো কি কি? একটোডাম, মেসোডাম, এন্ডোডাম। তো এখানে একটোডাম মানে বাইরের লেয়ার, সেখান থেকে আমাদের দেহের ম্যাক্সিমাম বাইরের পার্ট গুলাই আসে। মেসোডাম, মেসোডাম, মেসোডামটা আমি আগে বলি। মেসোডার্মের আবার তিনটা লেয়ারে ভাগ করা হয়েছে। মেসোডামকে আবার তিনটা লেয়ারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সবার বাইরে এপিমিয়ার, এপিমিয়ার। মাঝখানেরটাকে বলা হয় মেসোমিয়ার, মেসোমিয়ার। আর সবার নিচে হাইপো মানে কি নিচে, হাইপোমিয়ার। এখন প্রত্যেকটা পার্ট থেকে কি কি আছে ভ্রূণ অবস্থায় সেইটা তোমাকে জানতে হবে। এইটা তোমাকে জানতে হবে। এখন আসো এপিমিয়ার থেকে কি আসবে, এপি মানে উপরে, তার মানে সবার বাইরে মনে রাখবে এখানে ত্বকের ডার্মিসটা চলে আসবে, ত্বকের ডার্মিস। আর সমগ্র কঙ্কাল তন্ত্র এখান থেকে আসে, সমগ্র কঙ্কাল। আচ্ছা কঙ্কাল তন্ত্র যদি আসে তাহলে যে কঙ্কাল পেশি যেগুলো আসে সেগুলোও তো এখান থেকে আসা উচিত। এই কঙ্কাল পেশিগুলোও তোমার এপিমিয়ার থেকে আসবে। মেসোমিয়ার থেকে কি আসবে, রেশন তন্ত্র, মানে বিশেষ করে কিডনিতে আসবে এখান থেকে। আর তোমার শুক্রাশয় ডিম্বাশয়, শুক্রাশয় ডিম্বাশয় বলতে তোমার এক কথায় আমি বলতে পারি এখান থেকে আমার জননাঙ্গ আসবে, মানে রেশনতন্ত্র, প্রজননতন্ত্র, এই দুইটা জিনিস। তন্ত্র আছে না আমাদের, তিনটা তন্ত্র মেইনলি, প্রজননতন্ত্র, কঙ্কালতন্ত্র উপরে গেছে, আর সংবহনতন্ত্র মধ্যে যদি বলো প্রজননতন্ত্র, রেশনতন্ত্র, আর এই যে তোমার প্রজননতন্ত্র, তাহলে রেশনতন্ত্র এখান থেকে আসতেছে, বাকি থাকে সংবহনতন্ত্র। সংবহনতন্ত্রের পার্ট কি কি? সংবহনতন্ত্রের পার্ট হচ্ছে হৃৎপিণ্ড, এরপরে তোমার হচ্ছে রক্ত, তারপরে এই যে রক্ত যারা বহন করে নিয়ে যায় রক্ত বাহিকা, এরপরে এর সাথে থাকে হচ্ছে লসিকা বা লসিকা নালী, এগুলা লসিকা তন্ত্র বললেই তো সবগুলা চলে আসে। এরপরে তোমাদের এখানে আসে হচ্ছে পিলিহা, আহ এই কয়েকটা জিনিস। আর একটা জিনিস পড়তে পারো ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালীও এই পার্ট থেকে চলে আসে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, দাঁতের ডেন্টিন, দাঁতের ডেন্টিন এখান থেকে আসবে। ও তাহলে দাঁতের ডেন্টিন যদি এখানে থেকে আসে, একটোডাম থেকে আসবে হচ্ছে দাঁতের এনামেল, দাঁতের এনামেল আছে একটোডাম থেকে, এটা মনে রাখবা। এই কথাগুলো তোমাকে মনে রাখতে হবে। আর যদি এন্ডোডাম থেকে, একদম দেহের মাঝের যে ভিতরের যেগুলো আছে সেইগুলো তোমার এখান থেকে চলে আসবে। তাহলে এবার এখান থেকে আমরা প্রশ্ন দুইটা একটু দেখি কি প্রশ্ন ছিল। মেসোডার্মের কোন লেয়ার থেকে, দেখো বলেই দিচ্ছে মেসোডার্মের কোন স্তর থেকে শুক্রাশয় ডিম্বাশয় আসে, মাঝখানেরটা মেসোমিয়ার থেকে, পড়ে আসছি না একটু আগে, মেসোমিয়ার থেকে আসে শুক্রাশয় ডিম্বাশয়, আর কি কিডনি আসে এখানে। এরপরে কি হৃৎপিণ্ড মেসোডার্মের কোন লেয়ার থেকে আসে, হৃৎপিণ্ড কি 3 নম্বরে ছিল না, হাইপোমিয়ারে ছিল না, হাইপোমিয়ার থেকে চলে আসে। এই 23-24 সেশনে সবগুলা ইউনিটে, মানে সবগুলা গ্রুপে যে প্রশ্নগুলো আসছিল এবং সে রিলেটেড কি কি আসতে পারে সবগুলা কোশ্চেন কিন্তু সলভ করে দিলাম।